সান ফ্রান্সিসকো বের মাঝখানে দাঁড়িয়ে আছে অ্যালকাট্রাস, বিশ্বের সবচেয়ে কঠোর। এখানে বন্দী মানে জীবন শেষ। এখান থেকে পালানো প্রায় অসম্ভব। সন্ত্রাসী, ব্যাংক ডাকাত, খারাপ খ্যাতির লোকেদের জন্য এটি ছিল শেষ গন্তব্য। কিন্তু 11 জুন 1962 সালে 3 জন বন্দী, ফ্র্যাঙ্ক মরিস, জন অ্যাগলিন এবং চার্লেস অ্যাগলিন, এক রাতে প্রমাণ করলো যে মানুষের কৌশল, বুদ্ধি এবং ধৈর্য দিয়ে অসম্ভবকে সম্ভব করা সম্ভব। তারা 3 জনই বছর পর বছর নিখুঁত পরিকল্পনার সাহায্যে এই অ্যালকাট্রাস জেল থেকে পালিয়ে যায়। যে জেলখানা থেকে দীর্ঘ 27 বছর যাবৎ কেউ পালাতে সক্ষম হয়নি, সেই জেল থেকে তারা এই 3 বন্দী কিভাবে পালাতে পারলো, আজকের গল্প সেটাই নিয়ে। সো হ্যালো গাইস, আই এম অঙ্কন অ্যান্ড ওয়েলকাম টু মিস্ট্রি। ফ্র্যাঙ্ক মরিস এই হচ্ছে সেই মানুষ যে এই পুরো দলের মাস্টার মাইন্ড। অর্থাৎ এই জেলখানা থেকে পালানোর এক একটা দিক নির্দেশনা সবই এই ফ্র্যাঙ্ক মরিসের পরিকল্পনা। যেখানে সাধারণ মানুষের আইকিউ 90 থেকে 109 এর মধ্যে হয়, সেখানে ফ্র্যাঙ্ক মরিসের আইকিউ ছিল 133+। এই পালানোর পুরো এক একটা ঘটনা থেকে শুরু করে এক একটা প্ল্যান সবই এই ফ্র্যাঙ্ক মরিসের কেরামতি। তারা এর আগে অনেকবার জেলখানা থেকে পালিয়েছিল, তাই তাদেরকে পরবর্তীতে অ্যালকাট্রাসে নিয়ে আসা হয়। কিন্তু তবুও ফ্র্যাঙ্ক মরিসের মতন কেরামতির কারণে তারা 3 জনে আবার সেই অ্যালকাট্রাস থেকে পালিয়ে বের হয়েছে। ফ্র্যাঙ্ক মরিসের সাথে আরো ছিল জন অ্যাগলিন এবং চার্লেস অ্যাগলিন। এরা দুজনে ফ্র্যাঙ্ক মরিসের মতো বুদ্ধিমতী না হলেও বিভিন্ন টুল ও কারিগরি দক্ষতায় এরা এগিয়ে ছিল। জেল থেকে পালাবার জন্য তাদের প্রথমেই বের হতে হয় এই ছোট্ট সেলগুলো থেকে, যেগুলোর প্রস্থ ছিল 5 ফুট এবং দৈর্ঘ্য ছিল 9 ফুট। প্রতিটা সেলের পিছনে একটি ছোট এয়ার ভেল্ট ছিল। এটি তৈরি করা হয়েছিল বাতাস যাওয়া আসার জন্য। অন্য বন্দীদের কাছে এটা কোনো তেমন গুরুত্ব ছিল না, কিন্তু ফ্র্যাঙ্ক মরিসের কাছে এটি ছিল একটি মুক্তির জানালা। কিন্তু সমস্যা হলো ভেল্ট এতটাই ছোট যে মাথা ঢুকতো না, তার উপরে কংক্রিটের এত শক্ত যেন ভেঙে ফেলা অসম্ভব। তবুও তারা থামেনি। তারা জেল ওয়ার্কশপ থেকে লুকিয়ে স্ক্র্যাপ ধাতু চুরি করেছিল। পরে তৈরি করে নিল ছোট খোঁড়ার টুল। পরবর্তীতে 1-2 সেন্টিমিটার করে সেই খোঁড়ার টুল দিয়ে তারা আস্তে আস্তে সেটি ভাঙতে শুরু করলো। কিন্তু এটি করার সময় তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ এটি ঘষাঘষির সময় আওয়াজ সৃষ্টি হয়, যার কারণে গার্ডদের হাতে ধরা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য তারা একটি প্ল্যান করে। আসলে জেলখানায় 5টা থেকে 7টার মধ্যে একটি মিউজিক প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হতো এবং তারা এই প্রোগ্রামটাকে তাদের এই সমস্যার সমাধান ধরে নেয়। আসলে সে সময় একজন বিকট শব্দে অ্যাকর্ডিয়ন বাজাতো এবং আরেকজন নজর রাখতো গার্ড আসছে কিনা। অ্যাকর্ডিয়নের শব্দে তাদের সেই ঘষাঘষি শব্দ কেউ শুনতে পেত না। এভাবেই তারা ধীরে ধীরে 1 থেকে 2 সেন্টিমিটার ঘষাঘষির মাধ্যমে সেই সেল থেকে বের হওয়ার রাস্তা বের করে নেয়। কিন্তু আরেকটি সমস্যা ছিল, সেটি হচ্ছে তারা যে দেওয়ালে ঘষাঘষির মাধ্যমে পালানোর চেষ্টা করছে, এটা পাহারাদাররা নজরদারি করার সময় দেখে ফেলতে পারত। তাই এর বিকল্প হিসেবে তারা একটি কার্ডবোর্ড, রং, কংক্রিটের গুঁড়ো এসব দিয়ে তারা নকল একটি ভোল্ট তৈরি করলো, যা দেখতে হুবাহু সে ভোল্টের মতোই, যাকে আমরা বলতে পারি প্রতারণার ঢাকনা। এটা তারা সেখানে এমন ভাবে লাগিয়ে দিত যে স্পর্শ ছাড়া বুঝাই দিত না এটা আসল নাকি নকল। খোঁড়াখুড়ি শেষ হলে তারা সেই নকল ঢাকনাটি ভোল্টের জায়গায় লাগিয়ে দিত। ফলে পাহারাদাররা যখন পাহারা দিতে আসতো তখন কেউই তাদের কর্মকাণ্ড ধরতে পারতো না। এই ঘষাঘষি কতই বা ধৈর্যের আপনি কল্পনাও করতে পারবেন না। প্রতিদিন 1 থেকে 2 মিলিমিটার করে ঘষে 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 তাদের থেকে পুরো ভোল্টটা বড় করতে হয়েছিল। এমন নিখুঁতভাবে বছরের পর বছর ধরে তারা এই ঘষাঘষির কাজটি করে যাচ্ছিল। এটা দেখুন, এটাই ছিল সেই পথ যেখান দিয়ে বের হয়ে তারা জেলখানা থেকে পালানোর প্রথম ধাপ পূরণ করে। হয়তো মনে হতে পারে এই ছোট একটি জায়গা দিয়ে কিভাবে মানুষের বের হওয়া সম্ভব, কিন্তু তাদের বয়স ছিল 21 বছরের মতো। অর্থাৎ তাদের শরীরগুলো অনেক চিকন ছিল, যার কারণে তারা সেদিক দিয়ে অনায়াসে বের হয়ে যেতে পারে। সেই জেলের সেলগুলো থেকে বের হওয়ার আগে তারা আরেকটি কর্মকাণ্ড করে গিয়েছিল, যেটি হলো নকল মানুষের মাথা তৈরি। সে জানতো রাতের বেলা গার্ডরা জেলখানায় রাউন্ড দিতে আসে, তখন যদি তাদেরকে দেখতে না পায় তাহলে গার্ডের মনে সন্দেহ জাগবে। সাবান, টুথপেস্ট এবং আসল মাথার চুল দিয়ে তারা নকল মাথা তৈরি করে, যেটি দেখতে হুবহু মানুষের মতো না হলেও
পাহারাদারদের দৃষ্টিভ্রম সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। এসব কৃত্রিম জিনিসপত্র তৈরি সৃষ্টি করেন ক্ল্যারেন্স অ্যাকলিন, যে শখের বসে আর্ট করতে পছন্দ করত। এই সব কারসাজি তারই ছিল। কিন্তু জেলে সে সাবান, টুথপেস্ট এবং কংক্রিটের গুঁড়া দিয়ে এরকম সব বস্তু তৈরি করা সত্যি অবিশ্বাসনীয়। সে ভোল্ট দিয়ে সেল থেকে বের হওয়ার পর তারা সেলগুলোর পিছনের সাইডে এসে পৌঁছায়, যেখানে কারখানার বিভিন্ন পাইপের সংযোগ ছিল। তারা সেই পাইপগুলো বেয়ে বেয়ে সেল ব্লকের ছাদের উপর উঠে যায়। এটি ছিল অ্যালকাট্রাসের সবচেয়ে কম নজরদারি জায়গা, কারণ এখানে পাইপলাইন, তার, বেল্ট সব রক্ষণাবেক্ষণের কাজ চলত। এবং সবচেয়ে বড় কথা, এখানে আগে থেকে যাতায়াত করত একজন বন্দী, জনস অ্যাকলিন, যে পেইন্ট শপে কাজ করত। তাকে গার্ডদের নজরদারিতে সেই সেলের ছাদগুলোর উপরে নিয়ে আসা হতো সিলিং রং করবার জন্য। সে এই সুযোগকে কাজ লাগায়। সেই সেলের ছাদের ধুলোবাড়ি পরিষ্কার করার সময় সে কিছু ধুলো নিচে ফেলে দিত, যার কারণে সেখানকার গার্ডরা এক পর্যায়ে বিরক্ত হয়ে যায়। জনস অ্যাকলিন তখন তাদেরকে সাজেস্ট করে যে পুরো সিলিং এর দরজাটা পর্দা দিয়ে ঢেকে দিতে। গার্ডরাও তার কথা মতো পর্দা দিয়ে সেই সব সিলিং এর জানলাগুলো ঢেকে দেয়। তাহলে আর কি বা লাগে। পরবর্তীতে এই জায়গাটি হয়ে ওঠে তাদের ছোটখাটো একটি গোপন ওয়ার্কশপ, যেখানে তারা চুপি চুপি রাতে এসে তাদের কার্যক্রম পরিচালনা করত এবং পরবর্তীতে সকাল হতে আবার তাদের সেল ফিরে যেত। পালাবার সময় সেই সেলের ছাদগুলোর উপরেই তাদের জন্য তৈরি করা ছিল রেইনকোট দিয়ে বানানো হোমমেড লাইফ বোর্ড, রশি এবং যাবতীয় জিনিসপত্র, যার মাধ্যমে তারা সেই জেল থেকে পালাবে। কিন্তু জেলখানা ছাদে পৌঁছানোর জন্য তাদেরকে আরো একটি বেল্ট পার করতে হতো। তারা আগে থেকে সেই বেল্টের স্ক্রুগুলো খুলে রেখেছিল এবং সেই স্ক্রুর জায়গায় লাগিয়ে দিয়েছিল নকল সাবানের স্ক্রু, যেটা হুবাহু দেখতে সেই স্ক্রুপের মতনই ছিল। তাহলে আর কি বা লাগে। সেই সাবানের স্ক্রুগুলো সরিয়ে তারা ছাদের বেল্টটি খুলে জেলখানার ছাদে পৌঁছে যায়। সেখান থেকে 5 বেয়ে নেমে তারা পৌঁছাতে থাকে তাদের সেই গন্তব্যস্থলে, নদীর পাড়ে। ফ্র্যাঙ্ক মরিস যে পুরো প্ল্যান করেছিল, সে জানতো জেলখানায় গার্ডরা লাইট দিয়ে নজরদারি করে। সে নদীর এমন একটি পার বেছে নিয়েছিল যে স্থানে গার্ডদের দুদিক থেকে লাইটগুলো লক করে যায়, অর্থাৎ তাদের সেই পারে কোনো গার্ডই দেখতে পারবে না। তারা সেই গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং তাদের সেই হ্যান্ডমেড রাফটা ফুলিয়ে নেয়। কিসের মাধ্যমে? সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে। এবং সেই বোর্ডে উঠে তারা তাদের গন্তব্যের জন্য রওনা দেয়। যদি তারা গার্ডের চোখে পড়ে যেত তাহলে সোজাই তাদের গুলি করে মেরে ফেলা হতো, কারণ সেখানকার গার্ডদেরকে বলে দেওয়া হয়েছিল কোনো বন্দি পালাবার চেষ্টা করলে তাদেরকে মেরে ফেলার জন্য। অ্যালকাট্রাস জেলখানার এক পাশে ছিল সান ফ্রান্সিসকো শহর আর অন্য পাশে ছিল গোল্ডেন গেট ব্রিজ। কিন্তু FBI যখন তদন্ত করে তখন জানা যায় তারা যে স্থানে যেতে চেয়েছিল নদী স্রোতের কারণে সে স্থানে যাওয়া সম্ভব নয়। কোনো মেশিন, ইঞ্জিন, জাহাজ বা নৌকা ছাড়া কখনো সান ফ্রান্সিসকো শহরে পৌঁছানো সম্ভব নয়। বাতাস বা স্রোত যেদিকে যাক না কেন সেটি কখনোই তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সাহায্য করবে না। এই কথাটি ফ্র্যাঙ্ক মরিসও ভালোভাবে জানতো। FBI বলে থাকে তারা 11:40 দিকে রওনা হয়েছিল। এটি এমন এক সময় ছিল যেখানে নদী স্রোত গোল্ডেন গ্রেট ব্রিজের দিকে যাচ্ছিল। ফ্র্যাঙ্ক মরিস সেই সময়ের মধ্যেই রওনা শুরু করে, অর্থাৎ তাদের গন্তব্য এঞ্জেল আইল্যান্ড ছিল না, তাদের গন্তব্য ছিল গোল্ডেন গেট ব্রিজ। সো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।